আনবি কিচেনের দিকে পা বাড়ায় বাকিগুলো আনতে। তখনই উষা কিচেন থেকে বেরিয়ে আসতে আসতে বলে, আর নিয়ে আসতে হবে না, যাও গিয়ে চোখ মুখ ধুয়ে আসো। পুরো লাল হয়ে গেছো, এমন লাল হয়েছ মনে হচ্ছে পুরো ইমরান বংশের জন্য রান্না করে ফেলেছ। আনবি হতাশ চোখে একবার উষার দিকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে উত্তর দেয়, জি। এইটুকু বলে আনবি রুমে যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই পিছন থেকে শুনতে পায় উষা বলছে, আজ রাতে দুপুরে রান্না কিন্তু তোমাকেই করতে হবে, আমার যেন আরেকবার বলতে না হয়। আনবি পা থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে আবারও সামনে ঘুরে হাঁটতে শুরু করে। এমন খোঁচা মারা কথা আনবি একদম পছন্দ না। যা পছন্দ নয় তা মুখোমুখি বারংবার তা পড়তে হচ্ছে। দীর্ঘশ্বাস ছাড়া ব্যতীত তার আর কিছুই করার নেই। এটা শ্বশুরবাড়ি, এখানে মানিয়ে নিতে হবে। চারজন চারটে কথা বলবি, তা শুনো না শোনার ভান ধরতে হবে, এটাই নিয়তি, আর কিচ্ছু করার নেই। আনবি ঘরে এসে সোফায় বসে ক্লান্তের শরীর এলিয়ে দেয়। ইতিহাসত অপমান, লজ্জা, সংকোচ, অস্বস্তি সব রোগে আক্রান্ত হয়ে গেছে একসাথে। সে মনে মনে ভয় আরেকটা যোগ হয়েছে, তা হলো নাস্তা কেমন হলো আল্লাহই জানেন। এইবারই যেই লোকেরা না জানি কোন ভুল বের করে। ফ্রেশ হতে এসেছিল, কোথায় আর ফ্রেশ হবে। অলসের মতো গায়ে এলিয়ে বসে আছে সোফায়। নাস্তা শেষ করে ওয়াহেস ঘরের দিকে আসে। রেডি হয়ে কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিতে তো হবে। ঘরের দরজার সামনে এসে ওয়াহেজের পা থেমে যায়। আড়াল থেকে দেখতে পায় আনবি ছটফটানি, পেটের নিচে দু হাত চেপে ধরে ওঠে, তো আবারও বসে শান্তি না পেয়ে সোফার কুশনে মাথা রাখে। এরকম একটু সময় জিরায়, তারপর আবার উঠে দাঁড়ায়, দাঁত চেপে হাঁটে, তো আবার বসে যায়, পানি খায়, তো আবার উঠে হাঁটতে শুরু করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আনবি কার্যকলাপ লক্ষ্য করে ওয়াহেস। লক্ষ্য করে বুঝতে পারে আনবি পেন হচ্ছে, ওর ভীষণ প্যানিক করছে। ওয়াহেস ঘরে ঢুকতে চেয়েও ঢোকে না। দ্রুত পায়ে নিচে লিভিং রুমে এসে উষার সামনে গিয়ে দাঁড়ায়, যিনি নাস্তা শেষে উপরে নিচে রুমে যাচ্ছেন। ওয়াহেস উষার পথ আটকে দাঁড়িয়ে ইতিহস্ত নিয়ে, মা আজ দুপুরে সামাইরা রান্না করার কথা না, আজ না হয় তুমি করে নাও মা রান্নাটা প্লিজ। কাবিননামায় আনভির নাম সামাইরা সিক্ত আনভি দেখে ওয়াহেস আনবিকে সামাইরাই ডাকে। এই প্রথমে তার নামে উচ্চারণ করল সে। উষা ছেলের মুখে এমন কথা শুনে রুদ্ধ গলায় বলে, কেন আমি করব কেন? এক জীবন তো আমি করলাম, এখন ছেলেকে বিয়ে করিয়েছি, এখন তো ছেলের বউয়ের রান্না করার কথা, আমি কি জন্য করব? বিয়ে একদিন না হতে বইয়ের আঁচলের নিচে চলে গেছিস। ওয়াহেস তো পড়ে যায় বিব্রতিকর পরিস্থিতিতে। ওয়াহেস উষাকে থামিয়ে বোঝানোর জন্য বলে, মা তুমি শোনো, পক্ষে কথা বলছি না। ও না। ওয়াহেস লজ্জায় মুখ থেকে কথাটা বের করতে পারছে না। অনেকটা সংকোচ নিয়ে সে উচ্চারণ করে, সামাইরের পিরিয়ড হয়েছে অ্যান্ড ও পেন হচ্ছে অনেক। ও আমাকে সেটা বলেনি। আমি ঘরে প্রবেশ করার সময় আড়াল থেকে দেখলাম। তুমি তো বোঝোই আমার থেকে ভালো, সেই জন্য বললাম একটু ছাড় দাও না তাকে আজ। উষা আনভির অবস্থা বুঝতে পারে কিছুক্ষণ চুপ থেকে গা ছাড়া ভাব নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না। এটা বলে তিনি ওয়াহেজের পাশ কাটিয়ে উপরের দিকে এগিয়ে যায়। ওয়াহেজ প্রশান্তির শান্ত শ্বাস ছেড়ে ঘরের দিকে যায়। ওয়াহেজ ঘরের সামনে এসে শুকনো কাশি দিতে দিতে ঘরে প্রবেশ করে, যাতে আনবি নিজেকে সামলে নেয়। আনবি ওয়াহেজের দেখে সোফায় বসে থাকে চুপচাপ, একদম স্থবির হয়ে। ওয়াহেস আনবির দিকে তাকায়, আনবি তার দিকে তাকায়। চোখাচোখি হতে দুজনের চোখ নামিয়ে নেয়। ওয়াহেস বেডের দিকে এগিয়ে এসে বেডসাইড ক্যাবিনেটের ওপর থেকে পানির বোতল হাতে নিয়ে এমন একটা ভান করে যেন সে পানি খাবে। এমন ভান করতে করতেই আনবিকে বলে, সামাইরা শোনো, আজ রান্না তোমার করতে হবে না, মা করবে। আনবি তো ভরকে যাওয়ার চোখ নিয়ে ওয়াহেজের দিকে তাকিয়ে থাকে। ওয়াহেজ আনবির এমন তাকানো দেখে ভুরু কুচকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আনবি ভুরু কুচকে বলে, আপনি পানি কোথায় খাচ্ছেন? এই বোতল তো পানি নেই। হ্যাঁ, এই বোতলে পানি নেই, খালি বোতল নিয়ে ভান ধরছিলাম। ওয়াহেজ মূলত ভান ধরছিল আনবিকে এই কথাটা বলার জন্য। সংকোচের ঠেলায় ওয়াহেজ সব গুলিয়ে নিচ্ছে। ওয়াহেজ খেয়াল করেনি যে পানির বোতল পানি নেই। ওয়াহেজ আনবির কথায় বোতলের দিকে তাকে হাবলার মতো আমতা করে বোতলটা জায়গা মতো রেখে বলে, ও নেই, পানি নেই। আনবি বিরক্ত প্রকাশ করে বলে,
অদ্ভুত মিস্টার প্রেসিডেন্ট, আপনি এত লজ্জা কেন পাচ্ছেন? কি বলবেন সরাসরি বলুন, লজ্জার কি এখানে? ও হয়েছে খানিকটা আত্মসম্মানে আঘাত হানে আনবির এই কথায়। তাই এবার সে সরাসরি আনবির দিকে তাকে ঠান্ডা গলায় বলে, লজ্জার কিছু নেই। মূল কথা, তোমার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তো মূল কথা যখন বলছো তাহলে শোনো, আজকে রান্নাটা তোমার করতে হবে না। আমি মাকে বলেছি তোমার পেন হচ্ছে। পেন? কিসের পেনের কথা বলছেন আপনি? আমি আপনাকে বলেছি যে আমি রান্না করতে পারবো না? এখন উনি ভাববেন আমি মনে হয় আপনাকে বলেছি এটা বলতে। আমি বুঝি, সব বুঝি আমি। তোমার তো পেন হচ্ছে, তাহলে কিভাবে রান্না করবে? তাই আমি না করে দিয়েছি। খুব ভালো করেছেন। আপনার পা দুটো দিন, আমি সালাম করব। দেশের পণ্ডিতি করতে করতে এখন আমার বেলায়ও করেছেন। এখন যদি আমাকে এই বিষয় নিয়ে কোনো প্রকার কথা শুনতে হয় তাহলে দেখবেন আমি আপনার পণ্ডিতি কিভাবে বের করি। ওয়েস আনবির কথা শুনে হালকা রেগে যায়। এই জগতে কারো ভালো করতে নেই, ভালো করতে গিয়েও খারাপের তকমায় লেগে গেল। ওয়াহেস আনবির দিকে দু কদম এগিয়ে এসে বলে, তোমার কি কৃতজ্ঞতা বোধ নেই? অকৃতজ্ঞ মেয়ে, তোমার জন্য আমি লজ্জা শরম গিলে মায়ের কাছে গিয়ে বললাম তোমার সমস্যার কথা। আমি তো কৃতজ্ঞ, আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। যদি কেউ আমায় কিছু বলে এই নিয়ে, তাহলে আসল কৃতজ্ঞতা আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। কে কি বলবে? কেউ কিছু বলবে না। বললেও বলিও আমি অসুস্থ। আমি কিভাবে রান্না করব? আমাকে ওহাজ বলেছেন রান্না না করতে। আনবি ওহাজের হঠাৎ এমন প্রেম দেখে বিতৃষ্ণা কণ্ঠে বলে, এত শুকনো প্রেম আপনি আমার জন্য ঢালবেন না বলে দিলাম। আপনি হঠাৎ এত ভালো ব্যবহার কী জন্য করছেন? দেখো, আমি তোমার ভালোটা বোঝার ট্রাই করছি, এর উপরে আর কিছু নয়। এটা বলে ওহাজ কাপড় রাখা ঘরে চলে যায়। ধপাস ধপাস কদম ফেলে আনবি স্থিমিত হয়ে বসে থাকে আর মনে মনে ভাবে, না, লোকটা এত খারাপ নয়, ভালো আছে কিছুটা। আগে বলে দিই, এই গল্পের সময়টা 2026 সালে বেশ পরে কোনো এক কাল। বাস্তবতার সাথে গল্পের দ্রুততম কোনো সম্পর্ক নেই। দেশের চিত্র এবং শাসন ব্যবস্থা এখন আমূলক বদলে গেছে। বর্তমান আইন মুসলমান নারীদের জন্য হিজাব এবং বোরকা ছাড়া ঘরের বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নারীরা চাইলেও ঘরের বাইরে বের হতে পারে, চাকরি করতে পারবে, কিন্তু মুসলিম হলে পর্দা বজায় রাখাটা আইনের চোখে বাধ্যতামূলক। হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। এই কড়া নিয়মের প্রবর্তন প্রেসিডেন্ট ওয়াহেজ। এ কারণেই আড়ালে অনেকেই তাকে স্বৈরাচার বলে ডাকেন। তবে সময়ের সাথে সাথে সাধারণ মানুষ এই কড়াকড়ি নিয়মের মর্ম বুঝতে পেরেছে এবং সমাজ এখন এই আইনের অভ্যস্ত। ওয়াহেজের চাস্তো বোন ওহি, তাদের ইবনান পরিবারের নারীদের কখনো বাইরের মানুষের সামনে প্রকাশ্যে আনা হয় না, তাই অহির পরিচয়ে সবার অজানা। অহি এতদিন দেশের বাইরে ছিল, কদিন হলো দেশে এসেছে। অহি দীর্ঘদিন প্রবাসে থাকা দেশে অমূলক বদলে যাওয়ার এই সমাজ ব্যবস্থা সম্পর্কে অনেকটাই অজ্ঞাত। তার ধমনীতে বইছে আধুনিকতার স্রোত, যা বর্তমান সময় এই কট্ট বাস্তবতার সাথে বড্ড বেমানান। বাড়ির দারোয়ান বা কেয়ারটেকারদের চোখে এড়িয়ে ওহি নিঃশব্দে বেরিয়ে এসেছে রাস্তায়। তার গন্তব্য বাসার ঠিক পাশে ডিপার্টমেন্ট স্টোরটি। উদ্দেশ্য একটু দই কেনা, কিন্তু ওহির পরনে পশ্চিমা ধাঁচের টপস আর হাঁটু ছোঁয়ার ট্রাউজার। হিজাব আর বোরকা কোনো অস্তিত্ব নেই তার শরীরে। সে জানে এই পোশাকের রাস্তায় বের হয় এখন আর কেবল ফ্যাশন অংশ নয়, বরং রাষ্ট্রীয় আইনের এক গুরুত্ব অপরাধ। তারপরও এসব পাত্তা না দিয়ে বেরিয়েছে। দোকানে ঢুকে সে স্বাচ্ছন্দ্যে দইয়ের খোঁজ করে। দোকানির কাজ থামে একবার ওহি আপাদমস্তক ভালো করে দেখে নেয়। তার দৃষ্টিতে বিস্ময় চেয়ে ঘৃণার আভাসই বেশি আছে। দোকানি ভাবলেশহীন গলায় ওহির দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি হিন্দু নাকি মুসলমান? ওহি কিছুটা অবাক হয়। দই কেনার সাথে ধর্মের কি সম্পর্ক? তাও সহজ গলায় উত্তর দেয়, মুসলিম। দোকানি কোনো কথা বলে না। ফ্রিজ থেকে দইয়ের পাত্রটি বের করে আনে, কিন্তু কাউন্টারে রাখার বদলে সে ক্ষিপ্রহস্তে দই আটকানো খুলে সরাসরি ছুঁড়ে মারে ওহির দিকে। সাদা দইয়ের আস্তরণ ওহির শরীর আর পোশাকে লেপটে যায়। ওহি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ঘটনা আকস্মিকতায় সে বাকরুদ্ধ। দোকানি এবার গর্জে ওঠে, বেপর্দা নারী, কোন সাহসে তুমি এ রূপে ঘর থেকে বের হয়েছ? মুসলিম হয়ে লজ্জা করে না তোমার? আমরা হলে সমাজের ভাইরাস। দোকানে চিৎকার শুনে মুহূর্তে ভিড় জমে যায়। উৎসুক জনতা ঘিরে ধরে ওহিকে। ভিড়ে ফিসফিসানি স্পষ্ট শোনা যায়। কেউ কেউ হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে
বিষয়টা মেনে নিতে পারছে না, বলছে কাজটা ঠিক হলো না, এভাবে গায়ে দই ছোড়া উচিত হয়নি। কিন্তু অধিকাংশ কণ্ঠে সমর্থনের সুর। ঠিকই তো আছে, মুসলিম মেয়ে হয়ে এমন উচ্ছৃঙ্খল পোশাক পরবে কেন? এ তো পাপ। দেশে এখন ওয়াহেজের শাসন, তাকে কেউ বলে স্বৈরাচার, কেউ বা মান্য করে কঠোর শাসক হিসাবে। তার প্রণীত আইনে মুসলমান নারীদের জন্য পর্দা করা বাধ্যতামূলক। অন্য ধর্মাবলম্বীদের জন্য ছাড় থাকলেও মুসলিম নারীদের হিজাব বোরখা ছাড়া বাইরে বের হওয়া দণ্ডনীয় অপরাধ। ওয়াহেজের এই লৌহ কঠিন আইনে বেরাজে আটকা পড়ে গেছে ওহির মতো বেহায়া রূপে চলাফেরা করা অনেকেই। হট্টগোল শুনে পুলিশের টহল গাড়ি এসে থামে। ওহি তাদের দেখে আশা করে হয়তো এরা এসে সুবিচার করবে, গায়ে দই ছোড়ার অপরাধে দোকানি শাস্তি পাবে। পুলিশ পরিস্থিতি দেখে উল্টো ওহির দিকে এগিয়ে আসে। তাদের চোখে অপরাধী ওহি, কারণ সে আইন ভেঙেছে। দায়িত্বরত পুলিশ অফিসার নির্লিপ্ত ভঙ্গিতে ওহির হাতে জরিমানা স্লিপ ধরিয়ে দিয়ে বলে, পাবলিক প্লেসে এমন অশালীন ও আইন বিরোধী পোশাকে বের হওয়ার জন্য আপনার 5,000 টাকা জরিমানা করা হলো। ওহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে।